এই গেঞ্জি ফ্যাক্টরির সামনে এসে দাঁড়িয়েছি। ফুলবাড়িয়া উত্তরের এলাকাবাসী, সাধারণ মানুষ, কৃষক থেকে শুরু করে শ্রমিক মানুষ সবাই পা মিলিয়েছে বেশ কিছু দাবি নিয়ে আমরা এখানে এসেছি। এটা বক্তব্য রাখার জায়গা নয়, দীর্ঘক্ষণ বক্তব্য নয়, আমাদের দাবিগুলো শুধু তুলে ধরছি। আপনি শুধু বিবেচনা করে দেখুন যে এই বক্তব্যগুলো, এই দাবিগুলো কি আপনারও তোলা উচিত, নাকি আপনি ঘুমিয়ে থাকবেন? তিলোত্তমা খুন হবে, ধর্ষণ হবে, তামান্না খুন হবে। এই রাজ্যে ধর্ষকদের, খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে তারা সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে। জ্বলন্ত উদাহরণ হচ্ছে আনিস খান, আমাদের প্রাণের ছেলে, আমাদের একান্ত সৈনিক ছিল, ভাইজানদের প্রতি অগাধ ভালোবাসা ছিল যার, সেই আনিস খানকে খুন হতে হয়েছে। আমাদের একের পর এক অনেক কর্মীও খুন হয়েছে। প্রতিনিয়ত পশ্চিমবঙ্গে রাজ্যে গোষ্ঠীদ্বন্দ্বে খুন হচ্ছে, মানুষ খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আমরা এই দাবির মধ্যে আপনাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনার বাড়ির মেয়ে আছে, মহিলা আছে, আপনার বাড়ির সন্তান আছে, আপনারও কন্যা সন্তান আছে। আজকে যদি কালীগঞ্জের তামান্না খুন হয়, কালকে আপনার মেয়েটাও কিন্তু খুন হতে পারে। কারণ এই সরকার দাঁড়িয়ে আছে এই খুনি ধর্ষকদের উপরে, এটা তো জোর গলায় বলা যায়। কারণ আরজি করের ঘটনা আমরা দেখেছি, তাদেরকে আড়াল করা হয়েছে, ওই সব ধর্ষক খুনিদেরকে এই রাজ্য সরকার আড়াল করেছে। দিদিমণি বলেছিল আনিস খানের বিচার হবে 15 দিনে, 15 দিন হয়েছে ভাই। আমরা দাবি তুলছি যে আনিস খানের খুনিদের বিচার চাই, শাস্তি চাই। তিলোত্তমার খুনিদের, ধর্ষকদের সবার চরম শাস্তি চাই। তামান্না সহ প্রতিনিয়ত যাদের উপর জুলুম নির্যাতন চলছে তাদের চরম শাস্তির আওতায় আনতে হবে। আমরা আইএসএফ এর পক্ষ থেকে আজকের দিনটা ভাই মহান দিন। আমরা জানি যে সেই 1947 সালের পরে আজকের দিন 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আজকে 79তম স্বাধীনতা দিবস। আজকে আমার বলতে লজ্জা লাগছে যে স্বাধীনতা দিবসের দিনে অধিকার রক্ষার জন্য রাস্তায় নামতে হচ্ছে এই ব্যর্থ অপদার্থ রাজ্য আর কেন্দ্র সরকারের জন্য। আমরা ধিক্কার জানাই। কারণ যে মহাপুরুষ, মহামানবরা বলবো দেশের জন্য প্রাণ দিয়েছিল, আত্মবলিদান দিয়েছিল, দেশকে স্বাধীন করার জন্য নিজেদের রক্ত দিয়েছিল, আজকে যারা দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, তারা রাজ্যকে কলুষিত করছে, কলঙ্কিত করছে। আজকের দিনে বলতে হয় যে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছিল, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, এই জন্য কি যে আমাদের লোকেরা, আমাদের এই রাজ্যবাসীর হাতে খুন হবে, ধর্ষণ হবে? আমরা কি এই দেশ দেখতে চেয়েছিলাম? আমরা কি এইরকম রাজ্য চেয়েছিলাম যেখানে চাকরি যারা করতো তাদেরকে বহিষ্কার করা হবে, তারা দাবি নিয়ে রাস্তায় নামলে তাদের মেরে জেলে ভরা হবে? প্রতিনিয়ত দেখছেন যে একটা করে যে অধিকার ছিল সেগুলো কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের মহান দেশ, আমরা এখানে বলি এটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বহু ভাষা সংস্কৃতি আমাদের দেশে আছে, আমরা একসঙ্গে থাকি। এখানে লড়াই করে জান দিয়েছিল, প্রাণ দিয়েছিল নীলকামাঝি থেকে আদিবাসী হুল বিদ্রোহের সিধু কানুরা লড়াই করেছিল হাফেজ তিতুমির, লড়াই করেছিল ক্ষুদিরাম বসু, লড়াই করেছিল বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে আশফাকুল্লাহ খান, বীর আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সর্বত্র আন্দোলন করে আমরা এই স্বাধীন দেশ পেয়েছিলাম। কিন্তু আজকে আমরা যে অধিকার পেয়েছি সংবিধানে স্বীকৃত আছে, সংখ্যালঘুদের জন্য তাদের মসজিদ, মাদ্রাসা, অবস্থানের জন্য ওয়াকফ তাদের নিজস্ব নিয়ন্ত্রণে থাকার কথা, এই আইন তারা নতুন করে এনে আইনটা পাল্টে দিয়েছে। এই আইনটা এই জন্যই পাল্টেছে পুঁজিপতিদের হাতে এই সব সম্পত্তি তুলে দেবে। আজকের দিনে বলতে হচ্ছে অধিকারের জন্য রাস্তায় নামতে হচ্ছে যে আমাদের এই ওয়াকফ সম্পত্তি ছিল সংখ্যালঘুদের পৈতৃক সম্পত্তি, মোদী সরকার সেটাকে কেড়ে নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে। আর আমাদের দিদিমণি বলছেন আমি ওয়াকফের বিরুদ্ধে, কিন্তু ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে দেবে না। তো এ কেমন বিরোধিতা ভাই? তুমি যদি ওয়াকফ আইনের বিরুদ্ধে হও তাহলে কেন আজকে 120 দিন যেদিন সব আন্দোলন হয়েছিল
শামসেরগঞ্জ থেকে শুরু করে আমাদের বাঙালির ছেলেরা যেমন রাস্তায় নেমেছিল 100 থেকে 120 দিন পর্যন্ত, কেন তাদেরকে জেলে ভরে রেখেছো? তাদের কি অপরাধ? তুমি কি মোদীকে সন্তুষ্ট করতে চাইছো না? তোমার উদ্দেশ্যটা কি? আমরা আন্দোলন করব বাংলায়, ভারতের সমস্ত জায়গায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার আছে। এটা সংবিধানের 19 নম্বর ধারায় খ ধারায় বলা আছে, এটা আমাদের সাংবিধানিক মৌলিক অধিকার। আর আপনি বলছেন এখানে আন্দোলন করা যাবে না। আমাদের আগের বক্তারা বলেছেন সময় এসেছে বুঝিয়ে দেবার যে তোমাকেও দিল্লি পাঠাতে হবে। তুমি তো তাদের ঘর থেকে এসেছিলে, তাদের ঘরে ইচ্ছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা 26 সালে উপযুক্ত সময় দিয়ে দেবে। সংখ্যালঘু মানুষদের সঙ্গে আপনি যে প্রতারণা করেছেন, যে ভাউতাবাজি করছেন, একদিকে এক সময় আপনারা দেখেছেন এখানকার এমপিরা ওয়াকফ আইনের বিরুদ্ধে ভোট দেয়নি। আগের বক্তারা বলেছেন, আমি শুধু বলবো আইএসএফ বঞ্চিত মানুষের জন্য কথা বলে শুধুমাত্র ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে না। আপনারা জানেন এই রাজ্যে এই সরকার আদিবাসীদের জমি কেড়ে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি আন্দোলন করছেন, যেমন রাজপথে তিনি বিধানসভার ভিতরে এই বিষয়ে আন্দোলন করেছেন। কিন্তু আপনি এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জমি অধিগ্রহণ নিয়ে অনেক আন্দোলন করেছিলেন। তখন আপনি সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন ক্ষমতায় আসার জন্য। আজকে যখন চাপাচাপি থেকে তাড়িয়ে দিচ্ছেন, যখন দুর্গা প্রকল্প থেকে অযোধ্যা পাহাড় থেকে আদিবাসীদের সরিয়ে দিচ্ছেন, কার স্বার্থে আজকে এখানে দাঁড়িয়ে আছি? আপনার কাছে কার স্বার্থ আগে? হাজার হাজার কৃষক যাদের জমি থেকে চাষ করে দুমুঠো আয় হতো, দুটো রোজগার হতো, সেই আর রোজগার বন্ধ করে আপনি পুঁজিপতিদের দালালি করছেন। আমি আবার হুঁশিয়ারি হয়ে যাব, এখানকার এমএলএ, এখানকার বিধায়ক, তার উদ্দেশ্যে বলবো, আপনি এখানকার কৃষকদের ভোটে জিতেছেন নাকি এই কেঞ্জি ফ্যাক্টরি মালিক যেই হোক না তার ভোটে জিতেছেন? আপনাকে মনে রাখতে হবে, সময় এলে কিন্তু এই কৃষকরা বুঝিয়ে দেবে যে আপনাকে কিন্তু বাড়িতে ঢুকিয়ে দেবে, আর বিধানসভায় যেতে হবে না। আপনি মনে রাখুন, আপনাকে কিন্তু আর বিধানসভায় 26 সালে যেতে হবে না, কারণ আপনি পুঁজিপতিদের স্বার্থে আছেন। আপনি নিরীহ গরিব কৃষকদের স্বার্থে আপনি কোনো দায়িত্ব পালন করেননি। আমরা আজকে দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি যে হ্যাঁ, আমি কারখানার বিরুদ্ধে নয়, কর্মসংস্থানের পক্ষে। আমাদের চেয়ারম্যান শিখিয়েছেন গঠনমূলক রাজনীতি করতে, কোন রকম কুকথা আমরা বলি না, কোন হুমকির রাজনীতি আমরা করি না। কিন্তু আমরা বলবো কৃষকরা রাস্তায় নেমেছে, যদি এই গেঞ্জি ফ্যাক্টরির মালিক তার দূষিত আবর্জনার জল যদি সুন্দরভাবে যে সাইন্টিফিক ব্যবস্থা না নিকাশি করে, যদি এই জমিকে পুনরুদ্ধার করার ব্যবস্থা না করে দেয়, আমরা কিন্তু আইনের দ্বারস্থ হব। আমাদের চেয়ারম্যান বলে দিয়েছেন এই দাবি বিধানসভায় যাবে। আমরা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আপনি সতর্ক হয়ে যান, কারণ জানেন এটা পরিবেশের ক্ষতি হচ্ছে, আপনার লাভ হবে। আর আমরা জানি কলকারখানার কারণে আমাদের লোকেরা কাজ পায় না ভাই। জমির মালিক আমরা ছিলাম, হ্যাঁ, কারখানাকে এটাও বলে দিচ্ছি চাইবো, কিন্তু কৃষকদের স্বার্থ ভাই এটা জানি, কৃষকদেরকে লড়তে হবে। দিদিমণি বলেছিলেন ক্ষমতায় আসার আগে তিনি কৃষকদের স্বার্থের কথা বলেছিলেন, ক্ষমতায় আসার দরকার ছিল, আজ তার স্বার্থ ফুরিয়ে গেছে। তিনি এবার তার ভাইপোকে তিনি রাজপুত্র রাজ আসনে সিংহাসনে বসাবেন, তাই তাদের এই উদ্দেশ্য সফল হয়ে গেছে। ভাইপো তো এখানে এসে আর চাষ করবে না ভাই, আর ভাইপো তো চাকরি কাজ করতে যায় না উড়িষ্যায়, ভাইপো কাজ করতে যায় না হরিয়ানায়, ভাইপো যায় না রাজস্থানে, যায় আমার আপনার বাড়ির ছেলেরা, যে ছেলেদেরকে প্রতিনিয়ত মার খেতে হচ্ছে, তাড়িয়ে পালাচ্ছে এখানে। এটা আমাদের সংবিধানের অধিকার ছিল, সংবিধানে লেখা আছে প্রত্যেকটা নাগরিক ভারতের যে কোনো রাজ্যে যে কোনো স্থানে বসবাস করতে পারে, ব্যবসা করতে পারে, চলাফেরা করতে পারে। তাহলে কেন আজকে বাঙালিদেরকে, বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশে বলে তাড়ানো হচ্ছে? কেন তাদের উপর জেলে ঢোকানো হচ্ছে? আজকে আমরা এখান থেকে প্রতিবাদ জানাই। এবং আমি সতর্ক করে যাব যে মুখ্যমন্ত্রী শুধু রাজনীতি করার জন্য বলছেন। আমরা মন্ত্রীকে ছেড়ে দিয়েছিলাম যে আপনার দায়িত্ব হচ্ছে, আপনি ভোটের আগে বলেছিলেন আমি সব দেখে নেব, আমার ছেলেরা মার খাচ্ছে, হরিয়ানায় মার খাচ্ছে, উত্তরপ্রদেশে, সেখানে আপনার কেন কোনো অফিসার নেই? আপনাকে অফিসার নিয়োগ করতে হবে, আর বাংলায় কাজের ব্যবস্থা করতে হবে। আপনি এত দুর্নীতি করেছেন, 100 দিনের কাজ দুর্নীতিতে আটকে গেছে,
বিজেপি শুধুমাত্র রাজনীতি করতে অর্থ সে ওই মানুষের অধিকারকে, সংবিধানের অধিকারকে কেড়ে নিয়েছে, তার বিরুদ্ধে ধিক্কার জানাই। এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা দিল্লি থেকে কলকাতা পর্যন্ত করছি। আমরা বলবো কর্মসংস্থান চাই এই বাংলায়। আপনি খেলায়, মেলায়, উৎসবে, অনুষ্ঠানে, পুজো অর্চনায় অনেক দান ধ্যান কোটি কোটি টাকা খরচ করছেন, বাংলার ছেলেরা কাজ পায় না, কাজের দাম পায় না। আপনার কি দায়িত্ব ছিল না? আপনি ভোটের আগে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? বাংলা নিজের মেয়েকে চায়, আর বাংলাদেশিরা, বাংলা ভাষীরা বাংলাদেশি হয়ে আছে। আপনি কোথায় আছেন? আমরা চাই এই বৈষম্যের, এই বঞ্চনার, এই জুলুম নির্যাতনের বন্ধ হোক। আমরা আরো কিছু দাবি নিয়ে আমরা আজকে অধিকার যাত্রা শুরু করেছি। এই অধিকার আপনার আমার সবার জন্য। আমার আপনার অধিকার যদি রক্ষা করতে হয়, ভাইজানের আহ্বানে, নওশাদ সিদ্দিকীর আহ্বানে আপনাকে পা মেলাতে হবে ভাই। একটা বাবা সাহেবের কথা বলে বক্তব্য শেষ করবো। বাবা সাহেব বলেছেন নিজের অধিকার, হিত অধিকার ভিক্ষায় মেলে না। আপনার অধিকার জোর করে কেড়ে নিতে হয়, আন্দোলনের মাধ্যমে কেড়ে নিতে হবে। সেই রাস্তা আইএসএফ দেখাচ্ছে, সেই আন্দোলন চলবে। সমস্ত বঞ্চনার এই কৃষকদের স্বার্থের জন্য লড়াই চলবে, বাঙালি পরিযায়ী শ্রমিকদের স্বার্থে লড়াই চলবে। ওয়াকাফ আইনের বিরুদ্ধে বাংলায় আন্দোলন হবে, হবে, হবে। এই আন্দোলন চলবে, চলছে। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। এই আমরা কারা? এই আমরা কারা? এই যাচ্ছে কারা? এই যাচ্ছে কারা? এই লড়ছে কারা? এই লড়বে কারা? এই লড়বে কারা? এই জিতবে কারা? এই রাজপথে, এই রাজপথে মুক্তি দিয়ে, মুক্তি দিয়ে, মুক্তি দিয়ে কলকাতাতে, কলকাতাতে, হাওড়াতে, হাওড়াতে, আমতাতে, আমতাতে, ফতেপুরে, ফতেপুরে খুনিদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, তোলাবাজদের বিরুদ্ধে, তোলাবাজদের বিরুদ্ধে, তোলাবাজদের বিরুদ্ধে আইএসএফ, আইএসএফ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ, আইএসএফ, আইএসএফ জিন্দাবাদ। বৃহত্তম তামিলনাড়ুর খুনির শাস্তির দাবিতে আইএসএফের সংগ্রাম চলছে, চলবে। সংশোধনী আইন 2025 বাতিলের দাবিতে আইএসএফের সংগ্রাম চলছে, চলবে। জনসংরক্ষণ আইন 2023 বাতিলের দাবিতে আইএসএফের সংগ্রাম চলছে, চলবে। বিদ্যুতের স্মার্ট মিটারের বিরুদ্ধে আইএসএফের সংগ্রাম চলছে, চলবে। কৃষি সংরক্ষণ পুনর্বহাল রাখার দাবিতে আইএসএফের সংগ্রাম চলছে, চলবে। এসসি সার্টিফিকেট বাতিলের দাবিতে আইএসএফের সংগ্রাম চলছে, চলবে। দিনের কাজ পুনরায় চালু করার দাবিতে আইএসএফের সংগ্রাম চলছে, চলবে। এসআইআর নামে ভোটারদের আতঙ্কিত করার প্রতিবাদে আইএসএফের সংগ্রাম চলছে, চলবে। শ্রম কোড বাতিলের দাবিতে আইএসএফের সংগ্রাম চলছে, চলবে। গাজীপুর গেঞ্জি ফ্যাক্টরি আবর্জনার জল ড্রেনে ফেলার প্রতিবাদে আইএসএফের সংগ্রাম চলছে, চলবে। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নওশাদ ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নওশাদ ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।